যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয়বার ক্ষমতা হাতে নিয়েই চমক দেখাতে শুরু করে দিয়েছেন। এবার সেটির ছোঁয়া এবার পেতে চলেছে বাংলাদেশ। জানা গেছে, যুক্তরাষ্ট্রের তরলীকৃত প্রাকৃতিক গ্যাস সরবরাহকারী প্রতিষ্ঠান আর্জেন্ট এলএনজির সঙ্গে নন বাইন্ডিং চুক্তি হয়েছে বাংলাদেশের। প্রতিষ্ঠানটি বছরে বাংলাদেশে 5 মিলিয়ন মেট্রিক টন তরল গ্যাস সরবরাহ করবে বলে ঘোষণা দিয়েছে। 24 জানুয়ারি শুক্রবার আর্জেন্ট এলএনজি এ তথ্য জানায় বলে জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স। বার্তা সংস্থাটি বলেছে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দায়িত্ব গ্রহণের পর এটি যুক্তরাষ্ট্রের গ্যাস সরবরাহের সবচেয়ে বড় চুক্তি। ট্রাম্প ক্ষমতা গ্রহণের পর ঘোষণা দেন যুক্তরাষ্ট্রে জ্বালানির অনুসন্ধান বাড়াবেন তিনি। বাংলাদেশের সঙ্গে আর্জেন্ট এলএনজির চুক্তি প্রমাণ করছে ট্রাম্প প্রশাসনের উপর এই খাতে সংশ্লিষ্টদের আস্থা রয়েছে। জানা গেছে, আর্জেন্ট এলএনজি লুজিয়ানাতে 25 মিলিয়ন মেট্রিক টন পার অ্যানাম অবকাঠামো তৈরি করছে, যা তাদের সরবরাহ ব্যবস্থাকে অনেক শক্তিশালী করবে। যেসব দেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের মুক্ত বাণিজ্য চুক্তি নেই, সেসব দেশে গ্যাস পাঠানোর ক্ষেত্রে মার্কিন জ্বালানি বিভাগ লাইসেন্স প্রদান স্থগিত করে রেখেছিল। তবে গত 20 জানুয়ারি সোমবার ক্ষমতা গ্রহণের পর নির্বাহী আদেশের মাধ্যমে এটি বাতিল করেন ট্রাম্প, কারণ তিনি বিশ্বব্যাপী যুক্তরাষ্ট্রের গ্যাস সরবরাহ বাড়াতে চান। বর্তমানে বিশ্বের তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের সবচেয়ে বড় সরবরাহকারী দেশ বিশ্বমোড়ল যুক্তরাষ্ট্র, কিন্তু তারা 2028 সালের মধ্যে সরবরাহের পরিমাণ দ্বিগুণ করতে চান। এদিকে লুজিয়ানার পোর্ট ফোর্ট জনে আর্জেন্ট এলএনজির অবকাঠামো তৈরি সম্পন্ন হলে তারা বাংলাদেশের পেট্রো বাংলার কাছে গ্যাসের কার্গো বিক্রি করা শুরু করতে পারবে। বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান আশিক চৌধুরী রয়টার্সকে বলেছেন, এই চুক্তি শুধুমাত্র আমাদের বর্ধমান শিল্পের গ্যাসের সরবরাহ নিশ্চিত করবে না, সঙ্গে যুক্তরাষ্ট্রের সঙ্গে কৌশলগত সম্পর্ক শক্তিশালী করবে। বাংলাদেশ দীর্ঘদিন ধরেই জ্বালানি চাহিদার দীর্ঘমেয়াদী সমাধান খুঁজছে। এক্ষেত্রে তরলীকৃত গ্যাসের দিকে ঝুঁকছে সরকার। তবে 2022 সালে ইউক্রেনে রাশিয়ার হামলার পর বিশ্বব্যাপী যখন গ্যাসের দাম বেড়ে যায়, তখন কম দামি কয়লার দিকে আবারও ঝোঁকা শুরু করে ঢাকা। অন্যদিকে ট্রাম্প ক্ষমতা গ্রহণ করেছেন 1 সপ্তাহও হয়নি। এরই মধ্যে তিনি যেসব সিদ্ধান্ত নিয়েছেন তাতে দেশটির কেন্দ্রীয় আমলাতন্ত্রের অধিকাংশ বিভাগ বিস্মিত ও হতবাক। ইতোমধ্যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তার দল তড়িঘড়ি করে কেন্দ্রীয় সরকার থেকে শত শত কর্মীকে ছাঁটাই করছে বা সরিয়ে দিচ্ছে। বলা হচ্ছে, সামনের দিনে যাতে আরও হাজার হাজার কর্মীকে কলমের খোঁচায় চাকরিচ্যুত করতে পারেন, সেই ক্ষমতা চাইছেন ট্রাম্প। বাংলাদেশ ও ভারত সীমান্তে উত্তেজনার মাঝেই এবার 10 দিনের অপস অ্যালার্ট মহড়া শুরু করেছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। 22 জানুয়ারি বুধবার থেকে শুরু হওয়া এই মহড়া চলবে আগামী 31 জানুয়ারি পর্যন্ত। ভারতের প্রজাতন্ত্র দিবস উদযাপন উপলক্ষে সীমান্ত নিরাপত্তা জোরদার করার লক্ষ্যে এই মহড়া শুরু করেছে বলে দাবি ভারত সরকারের। বিএসএফ এর পক্ষ থেকে দেওয়া এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশের বর্তমান পরিবর্তিত পরিস্থিতির প্রেক্ষাপটে ভারতের আসন্ন 76তম প্রজাতন্ত্র দিবস উপলক্ষে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। 2025 সালের 26 জানুয়ারি ভারত 76তম প্রজাতন্ত্র দিবস উদযাপন করবে। 1950 সালের এই দিনে ভারত সংবিধান কার্যকর করে একটি সার্বভৌম গণতান্ত্রিক প্রজাতন্ত্রে পরিণত হয়। প্রতি বছর এই দিনটি জাতীয় পর্যায়ে ব্যাপক আয়োজনে উদযাপিত হয়। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বাংলাদেশ ভারত 4096 কিলোমিটার দীর্ঘ সীমান্ত জুড়ে বিএসএফ এর সব ফিল্ড ফরমেশন অপস অ্যালার্ট মহড়া শুরু করেছে। সীমান্ত নিরাপত্তা আরও জোরদার এবং সীমান্ত চৌকিগুলো আরও শক্তিশালী করতে এই মহড়ার সময় সীমান্তে টহল ও অন্যান্য নিরাপত্তা কার্যক্রম জোরদার করা হবে। এ সময় বিএসএফ এর অতিরিক্ত মহাপরিচালক ও অন্যান্য কর্মকর্তারা পূর্বাঞ্চলীয় কমান্ড এলাকার দিনরাত নিরাপত্তা পরিস্থিতি পর্যালোচনা করেছেন। দক্ষিণবঙ্গ সীমান্ত বিএসএফ এর অপারেশনাল প্রস্তুতি এবং কৌশলগত মোতায়েন তদারকি করতে অতিরিক্ত মহাপরিচালক এডিজি রবি গান্ধী সীমান্ত এলাকা পরিদর্শন করেছেন। তিনি সকল ফিল্ড ফরমেশনকে, বিশেষভাবে নদী সীমান্ত এবং যেখানে কাঁটাতারের বেড়া নেই সেসব এলাকায় নিরাপত্তা আরও জোরদার করার নির্দেশ দিয়েছেন। বিএসএফ এর বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে,
এই মহড়ার সময় বিএসএফ বাহিনী সীমান্তের গভীর ও সামনের এলাকায় বিভিন্ন নিরাপত্তা মহড়া পরিচালনা করবে। এছাড়া সীমান্তে উদ্ভূত যে কোনো পরিস্থিতি মোকাবিলার জন্য বিভিন্ন কার্যক্রমের বৈধতা যাচাই এবং সীমান্ত এলাকার জনগণের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে পুনর্মিলনী কর্মসূচি পরিচালনা করা হবে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বিএসএফের অতিরিক্ত মহাপরিচালক এডিজি রবি গান্ধী সহ অন্যান্য কর্মকর্তারা ইতিমধ্যে দিবারাত্রির এই কসরত খতিয়ে দেখেছেন এবং দক্ষিণবঙ্গের বিভিন্ন সীমান্ত অঞ্চল তারা ভবিষ্যতে পরিদর্শন করবেন। ওইসব অঞ্চলে অভিযানগত প্রস্তুতি কি পর্যায়ে রয়েছে তা দেখানোর জন্য কর্মকর্তারা অঞ্চল পরিদর্শন করবেন। এছাড়া বিএসএফ এর কৌশলগত রক্ষী মোতায়েনের বিষয়টিও তারা খতিয়ে দেখবেন। রবি গান্ধী ইতিমধ্যে মাঠ পর্যায়ের বাহিনীকে প্রহরা বাড়াতে নির্দেশ দিয়েছেন। একই সঙ্গে তিনি বাহিনীকে সতর্ক থাকার বার্তা দিয়ে বলেছেন, যেসব অঞ্চলে বেড়া নেই সেসব অঞ্চলে বিশেষভাবে সতর্ক থাকতে হবে। একই সঙ্গে নদীকেন্দ্রিক সীমান্তেও সতর্ক থাকতে হবে বলে বিএসএফ এর এডিজি বার্তা দিয়েছেন। পারস্য উপসাগর রীতিমতো দাপিয়ে বেড়াচ্ছে ইসলামী প্রজাতন্ত্র ইরান। সামনে বড় ধরনের যুদ্ধ মোকাবেলার অংশ হিসেবে ইসলামী বিপ্লবী গার্ড কর্পস আইআরজিসি এর নৌবাহিনী শুক্রবার ইরানের দক্ষিণাঞ্চলীয় বুশেহর ও খুজেস্তান প্রদেশ জুড়ে ব্যাপক সামরিক মহড়া শুরু করেছে। গ্রেট প্রফেট অথরিটি 19 নামে এই মহড়া পারস্য উপসাগরের উত্তরে ও কেন্দ্রীয় অঞ্চলে এবং হরমুজ প্রণালীতে পরিচালিত হচ্ছে। মহড়ায় উপস্থিত ছিলেন আইআরজিসি নৌবাহিনীর প্রধান রিয়ার অ্যাডমিরাল আলী রেজা টাংসিরি জানান, মহড়ার মূল উদ্দেশ্য প্রতিবেশী দেশগুলোর কাছে শান্তি ও বন্ধুত্বের বার্তা পৌঁছে দেওয়া এবং আন্তর্জাতিক জলপথে নিরাপত্তা নিশ্চিত করা। তবে তিনি স্পষ্টভাবে বলেন, অঞ্চলের বাইরের দেশগুলোর উপস্থিতি এখানকার নিরাপত্তা বিঘ্নিত করবে এবং তারা এই স্পর্শকাতর অঞ্চলে স্থায়ী শান্তি নিশ্চিত করতে পারবে না। তিনি আরও বলেন, আমরা পারস্য উপসাগরের নিরাপত্তা আমাদের প্রতিবেশী দেশগুলোর সঙ্গে মিলে নিশ্চিত করতে সক্ষম হব এবং যে কোনো হুমকির বিরুদ্ধে দৃঢ় প্রতিরোধ গড়ে তুলব। শত্রুরা আমাদেরকে দুর্বল ভাবলে তারা ভুল করবে। আমরা তাদের যে কোনো ষড়যন্ত্র কঠোরভাবে প্রতিহত করব। মহড়ার অংশ হিসেবে নতুন সামরিক প্রযুক্তি প্রদর্শনের কথাও জানিয়েছেন টাংসিরি। তিনি জানান, এবারের মহড়ায় এমন নৌযান ব্যবহৃত হচ্ছে যা 75 থেকে 90 নটিক্যাল মাইল গতিতে চলতে সক্ষম এবং যা মিসাইল ও মাইন নিক্ষেপ করতে পারে। এদিকে ব্রিটিশ সামরিক সংস্থা ইউকে মেরিটাইম ট্রেড অপারেশনস জানিয়েছে, পারস্য উপসাগরে নাবিকদের জন্য সতর্কতা জারি করা হয়েছে। ব্রিটিশ সংস্থাটি এক বিবৃতিতে বলেছে, সম্ভবত এটা ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর গ্রেট প্রফেট 19 মহড়ার অংশ। এছাড়া একটি মার্কিন পতাকাবাহী জাহাজ লিবার্টি পাওয়ার পারস্য উপসাগরে ইরানের জলসীমার কাছে আসার পর সেটিকে তাড়া করে হটিয়ে দেওয়া হয়েছে বলে কিছু প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। উল্লেখ্য যে ইরান সম্প্রতি টানা 2 মাস ধরে দেশ জুড়ে সামরিক মহড়া পরিচালনা করছে। আইআরজিসি মুখপাত্র আলী মোহাম্মদ নাইনির মতে, এই বছর সামরিক মহড়ার সংখ্যা দ্বিগুণ হয়েছে, যা বর্তমান নিরাপত্তা পরিস্থিতির পরিবর্তনের প্রতিক্রিয়া হিসেবে নেওয়া হয়েছে। তিনি বলেন, এবারের মহড়া আগের যে কোনো সময়ের তুলনায় বড় পরিসরের ও উন্নত প্রযুক্তি সম্পন্ন, যেখানে নতুন অস্ত্র ও বাস্তবসম্মত যুদ্ধ কৌশল প্রয়োগ করা হচ্ছে। বিশ্লেষকদের মতে, ইরানের এই মহড়া কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ পারস্য উপসাগরে নিরাপত্তা পরিস্থিতির উপর গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে। একসময়ের দুর্ধর্ষ মিয়ানমার সেনাবাহিনীর ভেতরে এখন ফাটল দেখা দিয়েছে। সেনাদের গুপ্তচররা গোপনে গণতন্ত্রপন্থী বিদ্রোহীদের পক্ষে কাজ করছে। দেশটির মাত্র 1/4 কম ভূখণ্ড বর্তমানে সেনাবাহিনীর পূর্ণ নিয়ন্ত্রণ রয়েছে। এমন সব বিস্ময়কর তথ্য উঠে এসেছে বিবিসি ওয়ার্ল্ড সার্ভিসের এক অনুসন্ধানে। মিয়ানমার বিষয়ক জাতিসংঘের বিশেষ দূতের মতে, জান্তা বাহিনী এখনও প্রধান শহরগুলোকে নিয়ন্ত্রণ করছে এবং সেসব শহর অত্যন্ত বিপজ্জনক অবস্থায় রয়েছে। গত 12 মাসে উল্লেখযোগ্য বেশ কিছু অঞ্চলের নিয়ন্ত্রণ হারিয়েছে জান্তা। সৈনিক গুপ্তচররা স্থানীয়ভাবে ওয়াটারমেলন বা তরমুজ নামে পরিচিত। এরা বাইরে সবুজ, ভিতরে বিদ্রোহী লাল, অর্থাৎ তারা বাহ্যিকভাবে সামরিক বাহিনীর প্রতি অনুগত কিন্তু গোপনে গণতন্ত্রপন্থী বিদ্রোহীদের পক্ষে কাজ করে, যাদের প্রতীকী রং লাল। মধ্য মিয়ানমারে অবস্থান করা একজন মেজর জানিয়েছেন, সেনাবাহিনীর বর্বরতাই তাকে পক্ষ পরিবর্তনের জন্য প্ররোচনা দিয়েছিল। ছদ্মনাম জহ ব্যবহার করে ওই মেজর বলেছেন,
আমি নির্যাতিত বেসামরিক ব্যক্তিদের লাশ দেখেছি, আমি কেঁদেছি। ওরা কিভাবে আমাদেরই জনগণের প্রতি এত নিষ্ঠুর হতে পারে। আমরা বেসামরিক নাগরিকদের রক্ষা করার জন্য রয়েছি, কিন্তু এখন আমরা মানুষ হত্যা করছি। এটি আর সেনাবাহিনী নেই, এটি এখন এমন এক শক্তি যা সন্ত্রাস করে বেড়ায়। জাতিসংঘ জানিয়েছে 2021 সালের ফেব্রুয়ারি মাসে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে সেনাবাহিনীর ক্ষমতা দখলের পর থেকে 20,000-এরও বেশি মানুষকে আটক করা হয়েছে এবং হাজার হাজার মানুষ নিহত হয়েছেন। এই আটক এবং নিহতদের প্রায় সবাই বেসামরিক। জহ প্রথমে সেনাবাহিনী ছেড়ে চলে যাওয়ার কথা ভেবেছিলেন, কিন্তু স্ত্রীর সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেন যে গুপ্তচর হওয়াই বিপ্লবে যুক্ত হওয়ার সর্বোত্তম উপায়। যখন নিরাপদ বলে মনে হয় তখন তিনি বেসামরিক সশস্ত্র গোষ্ঠীগুলির নেটওয়ার্ক পিপলস ডিফেন্স ফোর্সেস পিডিএফ এর কাছে অভ্যন্তরীণ সামরিক তথ্য ফাঁস করেন। বিদ্রোহীরা ওই গোয়েন্দা তথ্য ব্যবহার করে সামরিক বাহিনীর উপর অতর্কিত হামলা পরিচালনা করে কিংবা সামরিক আক্রমণ এড়িয়ে যায়। জহ নিজের বেতনের কিছু অংশ তাদের পাঠান, যাতে তারা অস্ত্র ও রসদ কিনতে পারে। জহের মতো গুপ্তচররা প্রতিরোধ গোষ্ঠীকে এমন কিছু অর্জন করতে সাহায্য করেছেন যা একসময় অকল্পনীয় ছিল। গত বছরের নভেম্বর মাসের মাঝামাঝি পর্যন্ত বিবিসি 14,000-এর বেশি গ্রামীণ গ্রুপের ক্ষমতার ভারসাম্য পর্যালোচনা করে দেখেছে যে সংঘাত শুরু হওয়ার প্রায় 4 বছর পর মিয়ানমারের মাত্র 21% ভূখণ্ডের পূর্ণ নিয়ন্ত্রণ রয়েছে সেনাবাহিনীর হাতে। অনুসন্ধানে জানা গেছে জাতিগত বাহিনী এবং বিদ্রোহী সশস্ত্র গোষ্ঠীগুলোর জোট এখন দেশটির 42% ভূমি নিয়ন্ত্রণ করছে। অবশিষ্ট অঞ্চলের বেশিরভাগ অংশই প্রতিদ্বন্দ্বিতা রয়েছে জান্তা ও বিদ্রোহী বাহিনীগুলোর। যুক্তরাষ্ট্র ভিত্তিক আর্মড কনফ্লিক্ট লোকেশন অ্যান্ড ইভেন্ট ডেটা প্রজেক্ট ACLED জানিয়েছে সেনাবাহিনীর নিয়ন্ত্রণে যে অঞ্চল রয়েছে তা 1962 সালে দেশটির প্রথম নিয়ন্ত্রণ নেওয়ার পর থেকে যে কোনো সময়ের তুলনায় সর্বনিম্ন। জাতিগত বাহিনী এবং বেসামরিক সশস্ত্র গোষ্ঠীগুলোর সমন্বয়ে অনুষ্ঠিত অভিযান সামরিক বাহিনীকে পিছু হটতে বাধ্য করেছে। গত বছরের শুরুর দিকে বিভিন্ন প্রদেশে ব্যাপক পরাজয়ের পর কমান্ডার ইন চিফ মিন অং লাইং স্বীকার করেন যে তার বাহিনী চাপের মুখে রয়েছে, তবে ওয়াটারমেলনের ফাঁস করা গোয়েন্দা তথ্য ভারসাম্য রক্ষার ক্ষেত্রে সাহায্য করেছে।